রাজা সুশান্তের রাজ্যে সবাই অনেক আনন্দের সাথে বসবাস করছিল। হঠাৎ একদিন একটি সৈনিক রাজার কাছে এসে তার রাজ্যে হওয়া সব আজব ঘটনা সম্পর্কে বলল। রাজা মশাইয়ের জয় হোক। মহারাজ, আপনার রাজ্যে আজব ও ভয়ঙ্কর সব ঘটনা ঘটছে। আপনি সবাইকে বাঁচান। এমন কি হচ্ছে যা আমি জানি না? কিছুদিন অভাবের কারণে মানুষ গায়েব হচ্ছিল। যখন আমরা এই বিষয়টার খোঁজ করলাম তখন জঙ্গলে একটি গুহার বাইরে কিছু জিনিসপত্র পেয়েছিলাম যা ওই গায়েব হওয়া লোকদের ছিল। কে করছে এই ভয়ঙ্কর কাজ? খোঁজ লাগাও, আমি নিজে হাতে তাদের শাস্তি দেব। মহারাজ, ওকে ধরা এতটা সহজ নয়। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু পারিনি। ওর কাছে অদ্ভুত সব শক্তি রয়েছে যার কারণে ওকে ধরা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। সৈনিক, তুমি এটা কি বলছো? তুমি কি ভুলে গেছো তুমি কার সামনে কথা বলছো? এমন কোন লোক রয়েছে যার কাছে আমাদের চেয়েও অধিক শক্তি রয়েছে? মহারাজ, ও কোনো মানুষ নয়, ও হলো পিশাচ। ও মানুষের রক্ত খেয়ে নিজের শক্তি বাড়ায়। এখন যদি আমরা কিছু না করি ভবিষ্যতে আমাদের রাজ্যকে আর বাঁচানো যাবে না। সৈনিকের কথা শুনে রাজা তখনই একটা বৈঠকের আয়োজন করলো। আপনারা সবাই রাজ্যে যা হচ্ছেন তা সম্পর্কে শুনেছেন। আমরা এবার কি করতে পারি বলুন? মহারাজ, অতি জলদি ওই পিশাচকে খুঁজে আমাদের মারতে হবে, তাহলেই রাজ্যকে বাঁচাতে পারবো। মহারাজ, ওই পিশাচকে মারা এতটাও সহজ হবে না। এমন পিশাচকে শুধু একটা অস্ত্র দিয়েই মারা যাবে। কোন অস্ত্র? আর সেটা কোথায় পাওয়া যাবে? রূপার তেলিকাটা পুজো করে সেটাকে শুদ্ধ করে সেটা দিয়ে মারতে হবে। তাও আবার পূর্ণিমার রাত ছাড়া তাকে মারা যাবে না, কারণ ওই দিন ওর শক্তি অনেক কম থাকে। পণ্ডিত যেমনটা বলল রাজা তেমনটাই করলো। আর পূর্ণিমার রাতে সবাই ওই পিশাচকে খোঁজা শুরু করে দিল। আর অপরদিকে কালো জাদু করা তান্ত্রিক রাজার পরিকল্পনা সম্পর্কে জেনে গেল। আমি বলেছিলাম না, এরা তোমার বিরুদ্ধে কিছু না কিছু করবেই। তোমার মানুষকে শিকার এত জলদি করা উচিত হয়নি। তুমি ঠিক করনি। আমি পিশাচ, কোনো সাধারণ কেউ নয় যে ভয় পেয়ে থাকবো আমি। পিশাচ রাগ করে জঙ্গলের ভেতরে চলে গেল। আরও সেখানেই রাজার সৈন্যদেরকে দেখল। আরও তৎক্ষণাৎ তাদেরকে আক্রমণ করতে চলে গেল। আরও একজন সৈন্যের উপরে আক্রমণ করে দিল। আত্মার চিৎকার শুনে বাকি সৈন্যরা সেদিকে চলে আসলো। আর তারা পণ্ডিতের দেওয়া মন্ত্রপুত সিঁদুর দিয়ে একটি গোলকের মধ্যে আটকে ফেলল এবং সাথে করে নিয়ে রাজমহলে চলে আসলো। আর সেখানেই রাজা তার নিজের হাতে ওই পবিত্র তেলিকাটাটিকে তার বুকের মধ্যে বিধিয়ে দিল। তোমাদের কি মনে হচ্ছে তোমরা সবাই বেঁচে গেছো? আমার খেল এখনো বাকি আছে, তোমরা বাঁচতে পারবে না। হা 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 হা। তোমার রাজ্য রক্তের কান্না করবে। হা 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 হা। পিশাচের এই ভয়ঙ্কর হাসি থামানোর জন্য রাজা ওর মাথা কেটে দিল। আর ওর শরীরকে আগুনে পুড়িয়ে দিল। আর অন্যদিকে তান্ত্রিক তার মন্ত্র বলে পিশাচের আত্মাকে তার কাছে ডেকে নিল। আর পিশাচ খুশি হয়ে বলল, আমি আদি আর অন্ত, অন্ধকারের রাজা আমি পিশাচ। হা 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 হা। আমি মরেও বেঁচে আছি, এবার আর কেউ বাঁচবে না। হা 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 হা। আমি শুধু তোমার আত্মাকে নিয়ে আসতে পেরেছি, কিন্তু তোমার শরীর তো নেই। তোমার শরীর ফিরে পাওয়ার জন্য বলি দিতে হবে। প্রতি অমাবস্যার রাতে মোট 11 জনকে বলি দিতে হবে, তাহলেই তুমি তোমার শরীরকে ফিরে পাবে। কিন্তু প্রথমেই রাজার কিছু করো। রাজা রাজা রাজা, শুধু দেখো রাজা ওর নিজের প্রাণ কিভাবে নেয়। আমি অন্ধকারের রাজা, আমি পিশাচ, শুধু দেখতেই থাকো। হা 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 হা। পিশাচ এবার একটি আত্মা হয়ে গেছিল যাকে সাধারণ কেউ দেখতে পাচ্ছিল না। এর সুযোগই নিয়ে পিশাচ রাজার মহলে ঢুকে পড়ল, যেখানে রানী ঘুমিয়েছিল। পিশাচ রাজার রূপ ধরে রানীর সঙ্গে সঙ্গম করে নিল। কিছুদিন ওই রাজ্যে সবকিছু ঠিকই ছিল।
কিন্তু যখনই রাজা জানতে পারলো রানী গর্ভবতী হয়ে গেছে, তখন সে পণ্ডিতকে ডাকলো বাচ্চার সম্পর্কে জানার জন্য। তখন পণ্ডিত বলল, অনর্থ হয়ে যাবে মহারাজ, অনর্থ হয়ে যাবে। এই বাচ্চা হলো একটি ধ্বংসের রূপ। এটা কিভাবে বলছেন আপনি? এটা কিভাবে হতে পারে? মহারাজ, এটা কোনো মানুষের বাচ্চা নয়, এটা হলো ব্রহ্ম পিশাচ। আর এটা আপনার সন্তান নয়, এটা হলো ওই পিশাচের সন্তান যাকে আপনি মেরেছিলেন। এটা কিভাবে হতে পারে পণ্ডিত? ও তো মরে গেছিল। আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি মহারাজ, যে কিভাবে ওই পিশাচ আপনার রূপ নিয়ে গিয়ে রানীর গর্ভে তার অংশকে ছেড়ে দিয়েছে। এই ব্রহ্ম পিশাচ অনেক ভয়ঙ্কর হবে মহারাজ, পুরো পৃথিবীতে ওর মতো আর কেউ হবে না মহারাজ। তো আমরা এবার কি করব? এই বাচ্চাটাকে কি মেরে ফেলবো? এটা করা যাবে না মহারাজ, এই বাচ্চাটাকে এত সহজে মারা যাবে না। এর ওপর কালো শক্তির কবজ আছে। আমাদেরকে রানীকে মেরে ফেলতে হবে, তাহলে রানীর গর্ভেই ও মারা যাবে। রাজা এই কথা শুনে অনেক কান্না করলো, কিন্তু সবার ভালোর জন্যই রাজা রানীকে মেরে তার মহলেই কবর দিয়ে দিল। এই কথা যখন পিশাচ জানতে পারলো, তখন ও একদম উতলা হয়ে গেল, কারণ ওর অংশ আর পৃথিবীতে নেই। এবার আমি আর কাউকে জীবিত ছাড়বো না, এবার সবাই মরবে। এটা বলে পিশাচ পুরো রাজ্যতে হামলা করে দিল এবং অনেককেই তার শিকার বানালো। এই আতঙ্কে রাজা পণ্ডিতের সাহায্যে পিশাচের জন্য পূজা করালো এবং তার আত্মাকে পূজার মাধ্যমে বন্ধ করে ফেলল। 23 বছর পরে মহলটিকে এখন হোটেলে পরিণত করা হয়েছে। এটাকে দীপু নামের একজন লোক 21 বছর আগেই কিনে নিয়েছিল। এখন সেটি 5 স্টার হোটেলে পরিণত হয়েছে। কিছুদিনের মধ্যে এখানে একটি সফলতার পার্টি হতে চলেছে। আর আজও সেই তান্ত্রিক তার তন্ত্র মন্ত্রের দ্বারা পিশাচকে জাগানোর জন্য চেষ্টা করছে। আর কিছুদিন তারপরেই তুমি মুক্ত হয়ে যাবে। দীপু আর তার পরিবারের সবাই হোটেলের দিকেই যাচ্ছিল, কিন্তু রাস্তায় একটি বুড়োর সাথে তাদের গাড়ির ধাক্কা লেগে গেল। সবাই অনেক ভয় পেয়ে গেল এবং তাকে দেখার জন্য সবাই নিচে নেমে গেল। চাচা, আপনি ঠিক আছেন তো? আপনার লাগেনি তো? তোমরা ধনী লোক, তোমরা গরিবদেরকে দেখো নাকি? আচ্ছা, তোমরা এখন এখান থেকে যাও। চাচা, মাফ করে দেবেন, ওই ড্রাইভার আপনাকে খেয়াল করেনি। আপনি কোথায় যাবেন বলুন? হা 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 হা, আমার রাস্তা তোমার রাস্তা একদমই আলাদা, কিন্তু তোমার রাস্তা আমার উদ্দেশ্যে রয়েছে। আমি কিছু বুঝলাম না চাচা। কিছু না, আমার বাড়ি এখানেই পাশে, আমি চলে যাব। এটা বলেই চাচা ওখান থেকে হাঁটা শুরু করলো। আর দীপুর পরিবার গাড়িতে বসে হোটেলের দিকে যেতে থাকলো। কিন্তু রাজু গাড়ির গিলাসে লোকটিকে দেখলো, যার বড় বড় দুইটা দাঁত ছিল, এবং সে রাজুকে দেখে হাসতে থাকলো। এটা দেখে রাজু অনেক ভয় পেয়ে গেল। কিন্তু দ্বিতীয়বার যখন সে দেখলো, তখন সেখানে সেই চাচা ছিল না। বাবা, ওই ওল্ড ম্যান গায়েব হয়ে গেছে, তুমি একবার দেখো। আরে, ওনার বাড়ি হয়তো এখানেই, আর ও চলে গেছে। রাজুর কথায় কেউ গুরুত্ব না দিয়ে সবাই হোটেলে চলে আসলো। হোটেল দেখতে অনেক সুন্দর লাগছিল। আরে বাবা, হোটেলটা তো অনেক সুন্দর আর অনেক মজা হতে চলেছে। চলো সবার সাথে গিয়ে দেখা করি, পার্টির জন্য সবাই আসতে শুরু করেছে। দীপুর এই সফলতার জন্য 7 দিন পরে এই হোটেলে পার্টি হতে চলেছিল। এখানে দীপু আর তার স্ত্রী রুমের মধ্যে কিছু কথা বলছিল। দেখো কত বছর পেরিয়ে গেছে, আমাদের দুইটা সন্তান কত বড় হয়ে গেছে। এই হোটেলটা আমাদের জন্য অনেক লাকি। না এই হোটেলটা আমরা কিনতাম না, বাবা মা হওয়ার সুখ পেতাম আমরা। আমার আজকেও মনে আছে সেই রাতের কথা, যখন আমরা এই হোটেল কিনে আমরা এখানেই ছিলাম। জোরে বৃষ্টি হচ্ছিল আর তখনই বাচ্চার কান্নায় আমাদের ঘুম ভেঙে গেছিল। আর এই হোটেলের গার্ডেনেই আমরা একটা বাচ্চাকে পেয়েছিলাম, আজকে যে আমাদের পরিবারের একটি অংশ, যাকে আমরা দুজন অনেক ভালোবাসি। দেখো, এই বিষয় নিয়ে আর কোনোদিন কথা বলবা না। আমি চাই না ওরা জানুক ওরা আপন ভাই বোন নয়। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। এখানে এসে সেদিনের কথা মনে পড়লো তাই বললাম।